সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা শেখ দিন মোহাম্মদ বৃত্তান্ত যে বইটি পড়ছি, সেই বইয়ের নবম যে চিঠি, পাহাড়ি দুর্বৃত্তদের মুখোমুখি যে চিঠিটা, সেটা আমরা পড়েছিলাম। আপনারা যারা শুনেছেন গত পর্বটি, তারা ভালো মতোই জানেন যে সেই পার্বত্য বিদ্রোহীদের মুখোমুখি হয়ে শেখ দিন মোহাম্মদের যে সৈন্যবাহিনী ছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সৈন্যবাহিনী, যেটার অংশ শেখ দিন মোহাম্মদ নিজেও ছিলেন, সেই যুদ্ধে কি হয়েছিল, সেটার ফলাফল কি হয়েছিল, সেটা যদি জানতে চান অবশ্যই গত পর্বের ভিডিওটি আপনারা দেখবেন। তো আজকে আমরা যে চিঠিটা পড়ব সেটি হচ্ছে দশম চিঠি, এবং এর হেডলাইন আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা নগরীতে। অর্থাৎ আজকের যে চিঠিটা, এটা আমার মনে হয় সম্পূর্ণ কলকাতা শহরের ব্যাপারে হতে চলেছে। 1700 শতকে কলকাতা কেমন ছিল এবং সেখানে গিয়ে শেখ দিন মোহাম্মদ কী কী দেখলেন, সে ব্যাপারে বিস্তারিত আমরা এই চিঠিতে পড়তে পাবো। তাহলে সময় নষ্ট না করে দশম চিঠি পড়া শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চিঠি 10, কলকাতা নগরীতে। আমাদের প্যারেড শেষ হওয়ার পর আমরা দুমদুমা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম এবং 1772 সালে কলকাতায় পৌঁছালাম। আমাদের বাহিনী সেখানে পৌঁছানোর পর ফোর্ট উইলিয়ামের প্রথম ব্রিগেডটাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলে ওরা দিনাপুরের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের বাহিনীকে যুক্ত করে যে তৃতীয় ব্রিগেড গড়ে তোলা হয়েছিল, তার মধ্যে একটা ছিল ইউরোপিয়ান ব্যাটালিয়ন। ওরা মার্চ করে দুর্গে ঢুকে পড়ল। তাদের সাথে যে 3টি সিপাহী রেজিমেন্ট ছিল, তারা চিতপুরে ঘাঁটি করল। এখানে অল্প কয়েকদিন থাকার পর ইউরোপিয়ানদের আরেকটি ব্যাটালিয়ন, যেটার সাথে মিস্টার বেকার যুক্ত ছিলেন, সেগুলো এবং 3টি সিপাহী রেজিমেন্টকে বহরমপুরের দিকে মার্চ করার নির্দেশ দেওয়া হলো। ইংরেজ কোম্পানির প্রধান শাসনকেন্দ্র হিসেবে কলকাতা দ্রুত বর্ধনশীল একটা শহরে পরিণত হচ্ছিল। এ শহরের অবস্থান গঙ্গার পশ্চিম শাখায় 87 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং 22.45 ডিগ্রি উত্তর অক্ষাংশে। বালিশোর বা বালাসোর থেকে 140 মাইল উত্তর এবং হুয়েগলি বা হুগলি থেকে 40 মাইল দক্ষিণে অবস্থিত এই শহর। এখানে বেশ কয়েকটি প্রশস্ত রাস্তা, সরকারি দালান, বাগান, ফুটপাত এবং পুকুর আছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই শহরের লোকসংখ্যা বর্তমানে 6 লাখের কাছাকাছি। শহরের প্রধান সড়কগুলো চক এলাকায় অবস্থিত। সেখানে নানা ধরনের জিনিসপত্রের অনেক দোকান আছে। চীনাদের একটা বাজার আছে, সেখানে চীন থেকে আসা হরেক রকম পণ্য কিনতে পাওয়া যায়। লালবাজার, ধর্মতলা, চৌরঙ্গি, বৈঠকখানা, মাছুয়া বাজার, চাঁদপাল ঘাট ইত্যাদি এলাকায় সব ধরনের ইউরোপিয়ান ভদ্রলোকেরা বসবাস করেন। ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, আর্মেনিয়ান, অবিসিনিয়ান, ইহুদি সহ নানা জাতের মানুষের বসবাসও আছে। ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন ধরনের কারিগর, ফেরিওয়ালারা ভারতের দূর দূরান্ত থেকে এখানে আসে। চাঁদপাল ঘাটের কাছে পুরনো কেল্লা, যেখানে কোম্পানির মালপত্র মজুদ রাখা হয়। সেখানে থাকে মালয়েশিয়া আর আহত সৈনিকরা। তাছাড়া থাকেন কালেক্টর, কমিশনার এবং কেরানি। আমি যখন সেখানে ছিলাম তখন মিস্টার প্যাকসন ছিলেন সুপারিনটেন্ডেন্ট কিংবা পরিচালক। সেই সাথে তিনি টাকশালে স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, পয়সা ইত্যাদি তৈরির জন্য লোক নিয়োগ করতেন। শহর থেকে 1 মাইল দূরে ফোর্ট উইলিয়াম দুর্গ, সমগ্র ভারতের মধ্যে সবচেয়ে বড় দালান। ওটা একটা অসমান চতুষ্কোণ ভবন, যেটা নির্মাণ করা হয়েছে ইটের গুঁড়া, চুন, কুর আর পাটখড়ি মিশিয়ে তৈরি করা মাল মশলা দিয়ে, যা পাথরের মতো মজবুত। তার চারপাশ ঘিরে বেশ কিছু সেনাদলের অবস্থান, যারা চারদিকে 600 কামান দিয়ে দুর্গ প্রতিরক্ষার দায়িত্বে আছে। ভেতরে প্রবেশ করার জন্য 6টি প্রবেশদ্বার আছে, যার মধ্যে 4টি খোলা থাকে।
বাইরের দিকে শহরের নানান রাস্তার সাথে যুক্ত হয়েছে আরও 14টি প্রবেশপথ। নদীর বিপরীত দিকে অবস্থিত প্রবেশপথগুলো চলে গেছে হাসপাতাল, খিদিরপুর এবং কলকাতার দিকে। প্রত্যেকটি প্রবেশপথের সামনে একটা করে কুয়ো আছে, যেখান থেকে সেনাবাহিনীর ব্যবহারের জন্য যন্ত্রের সাহায্যে পানি উত্তোলন করা হয়। দুর্গের ভেতরে একটা সুদৃশ্য প্রাসাদের মধ্যে বসবাস করেন প্রধান সেনাপতি। দুর্গের মধ্যে একটা বাজারও আছে, যেটা সর্বক্ষণ চালু থাকে এবং সেনাবাহিনীতে সরবরাহ করার মতো সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তার পরের ধাপের অফিসারদের বসবাসের জন্য গেটের পাশে থাকা খিলানের পাশে একটা দালান নির্মাণ করা হয়েছে। দালানগুলো একটার পর একটা এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো দর্শনার্থী যদি তা দেখে তাদের চোখ জুড়িয়ে যাবে। ব্যারাকের মধ্যে অফিসার এবং অন্যান্য প্রাইভেট বাহিনীর জন্য 8টা ব্যারাক আছে। গোলাবারুদ, অস্ত্র শস্ত্র, কামান এবং কামানের গোলা তৈরির কারখানা আছে। এগুলো সার্বক্ষণিক চালু থাকে, কারণ এখান থেকে পুরো ভারতবর্ষে কোম্পানির সৈন্যবাহিনীর কাছে গোলাবারুদ সরবরাহ করা হয়। সংক্ষেপে বলতে গেলে ফোর্ট উইলিয়াম হলো মানবসৃষ্ট একটা আশ্চর্যজনক স্থাপনা, যেখানে কমপক্ষে 10,000 বাসিন্দা থাকতে পারে। শহরের অন্যান্য সরকারি দালানগুলোর মধ্যে রয়েছে কোর্ট হাউস, জেলখানা এবং গির্জা। কলকাতায় 3টি কোর্ট হাউস ছিল, একটি লাল দিঘির সামনে, আরেকটি গভর্নরের বাড়ির সামনে এবং আরেকটি চাঁদপাল ঘাটে। আর আছে 2টো জেলখানা, একটা লালবাজার, অন্যটি চৌরঙ্গিতে। বেশ কয়েকটা গির্জাও আছে। ইংরেজদের গির্জা ছাড়াও আর্মেনিয়ান এবং পর্তুগিজদের কয়েকটি গির্জা ছিল, যেগুলোর বাইরের আকার আকৃতি এবং ভেতরকার সাজসজ্জা খুব চমৎকার। প্রার্থনার জন্য এত সুন্দর জায়গা আর হয় না। নদীর বিপরীত দিকে জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য একটা ডক আছে। শহরের বাইরে বাগান ঘেরা একটা হাসপাতাল, প্রমোদ উদ্যান, সুগন্ধি ফুলের বাগানসহ ইউরোপীয় ভদ্রলোকদের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের কয়েকটা মনোরম ভিলা রয়েছে। প্রতিটি বাড়ির চারপাশে বাধাই করা পথ আছে। সে পথের দুপাশে নানা জাতের গাছপালায় সাজানো। বাড়ির লাগোয়া মাছ ভর্তি পুকুরের কিনারায় দাঁড়ালে উজ্জ্বল সবুজ রঙের একটা বর্ধিত আয়নার মতো দেখায়। এ যেন খিলানযুক্ত বিশাল চাদোয়ার মধ্যে স্বর্গের পরিষ্কার নীলাকাশ প্রতিফলিত হচ্ছে। ওখানে একটা চমৎকার খালও আছে, যেটা খনন করা হয়েছিল মিস্টার টলির খরচে। পরবর্তীকালে টকিজ ক্যানেল বা আদিগঙ্গা নামে পরিচিত। এই খাল দিয়ে নৌকা যাতায়াত করে। গ্রামাঞ্চলের মধ্য দিয়ে কাটা এই খাল খিদিরপুর থেকে 5 থেকে 6 মাইল দূরে কালুমান পর্যন্ত বিস্তৃত, যেটা গঙ্গাকে সুন্দরবনের নদীর সাথে যুক্ত করেছে। মিস্টার টলি এই খালের মাধ্যমে বেশ ভালো আয়ের সংস্থান করেছিলেন। স্থলভাগের চেয়ে জলভাগে পণ্য আনা নেওয়ার কাজটা সহজ ছিল, ফলে বাংলার বিভিন্ন স্থান থেকে পণ্য আনা নেওয়ার কাজে খালটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাহলে এটা ছিল 10ম চিঠি, সেটা এবং এই চিঠিটা মোটামুটি পুরোটাই কলকাতার যে একটা ডিসক্রিপশন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি তখনকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনাবাহিনী তারা কলকাতার কোথায় কোথায় থাকতেন, তাদের থাকার ব্যবস্থাটা কীরকম ছিল, মূলত সেটাই আজকের চিঠির মূল টপিক, সেটাই বলা চলে। তাহলে আমরা যদি আরেকবার রিওয়াইন্ড করি, আরেকবার দেখি, তাহলে আমরা যে ডেটটা দেখতে পাচ্ছি, দুমদুমা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন এবং 1772 সালে ওনারা কলকাতা পৌঁছলেন। শেখ দিন মোহাম্মদ এবং তার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনী, তার ব্রিগেডের অন্য যারা ছিল তারা সবাই। এবং একটা কথা তিনি লিখেছেন যে ইংরেজ কোম্পানির প্রধান শাসন কেন্দ্র হিসেবে কলকাতা দ্রুত বর্ধনশীল একটা শহরে পরিণত হচ্ছিল। আমরা জানি যে, যদি আমি ভুল না করে থাকি, কলকাতা একটা সময় ব্রিটিশ রাজে কিন্তু রাজধানী ছিল ব্রিটিশ রাজের সময়, এবং এটার একটা বড় কারণ যতদূর আমি জানি যে এটা একটা পোর্ট ছিল, যার কারণে এটা খুব লাভজনক মনে হয়েছিল ব্রিটিশদের, এবং এটা এই শহরকে, কলকাতা শহরকে পরবর্তীতে তাদের ক্যাপিটাল
বা রাজধানী হিসেবে স্থাপন করা হয়। তো আমি জানি না, আমার মনে হয় এটা, এই যে লেখাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ওই সময়কার যখন কলকাতা কলকাতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে কলকাতাকে আমরা চিনি, যে কলকাতার একটা প্রেস্টিজ বলা চলে, একটা প্রেস্টিজ আছে, সেই কলকাতাটা তখন আস্তে আস্তে গড়ে উঠছে, আমার মনে হয় তাই। এটার খুবই একেবারে অ্যাকিউরেট একটা ইনফরমেশন শেখ দিন মোহাম্মদ সাহেব দিয়েছেন, যে একেবারে আমি জানি না, জিওগ্রাফিক্যাল একেবারে অ্যাকিউরেসি উনি মেনটেন করেছেন। 87 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং 22.45 ডিগ্রি উত্তর অক্ষাংশে গঙ্গার এই কলকাতা শহরের লোকেশনটা। বালিশোর নামের একটি শহরের কথা বলা হয়েছে, যেটার পূর্ব নাম, আমি সরি, সে সময় হয়তো এই জায়গার নাম বালিশোর ছিল, এখন খুব সম্ভব এই জায়গাকে বালাসোর বলে। সেখান থেকে 140 মাইল উত্তর, এবং হুগলি, যেটাকে সে সময় সম্ভবত হুয়েগলি বলা হতো, সেখান থেকে 40 মাইল দক্ষিণে কলকাতা অবস্থিত। এবং এটার ডিসক্রিপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রশস্ত রাস্তা, সরকারি দালান, বাগান, ফুটপাত এবং পুকুর আছে, বেশ অনেক পুকুর আছে। এবং বিশ্বস্ত সূত্রে শেখ দিন মোহাম্মদ যতটুকু জানতে পেরেছেন, যে এই শহরের লোক সংখ্যা বর্তমানে 6 লাখের কাছাকাছি। তখনকার সময় অবশ্যই ইন্টারনেট ছিল না, গুগল বা সেরকম কোনো কিছুই ছিল না, তাই কোনো না কোনো বিশ্বস্ত সূত্রের ওপরই সম্ভবত নির্ভর করতে হতো যদি এরকম কোনো তথ্য দরকার হয়। এবং আরও লেখা আছে, প্রধান সড়কগুলো চক এলাকায় অবস্থিত, সেখানে নানা ধরনের জিনিসপত্রের অনেক দোকান আছে। এটা হচ্ছে একটা শহর বা একটা নগর কতটুকু প্রসপার করছে, কতটুকু ডেভেলপ করছে, সেটার একটা ইঙ্গিত আমরা পাই হচ্ছে সেখানে দোকানপাট কেমন আছে, বাজার সাজার কেমন আছে। তো সেখানে বেশ জিনিসপত্রের দোকান আছে, চীনাদের একটা বাজার আছে, সেখানে চীন থেকে আসা জিনিসপত্র পাওয়া যায়। এবং তার পাশাপাশি কিছু জায়গার নাম দিয়েছেন, এলাকার, সে সময়কার কিছু এলাকার নাম দিয়েছেন, যেখানে ব্রিটিশ অফিসার, ইউরোপিয়ান অফিসার সহ বিভিন্ন আহ, আহ, জাতের, বিভিন্ন বর্ণের মানুষ সেখানে বসবাস করতেন। যেরকম লালবাজার, ধর্মতলা, চৌরঙ্গি, বৈঠকখানা, মাছুয়া বাজার, চাঁদপাল ঘাট, এগুলো এলাকায় ইউরোপিয়ান ভদ্রলোকেরা মূলত বসবাস করতেন। এবং ইংরেজ ভদ্রলোকদের পাশাপাশি ফরাসি, ওলন্দাজ, আর্মেনিয়ান, আবিসিনিয়ান, ইহুদি সহ নানা জাতের মানুষ সেখানে বসবাস করতেন। এবং শুধুমাত্র ব্যবসায়ী নয়, কারিগর, ফেরিওয়ালারা ভারতের দূর দূরান্ত থেকে এখানে এসে বসবাস করতেন। এবং চাঁদপাল ঘাটের কাছে পুরনো কেল্লা আছে, এবং সেই কোম্পানির যত মালপত্র আছে সেই কেল্লাতেই কিন্তু মজুদ রাখা হয়, পুরনো কেল্লাতে। এবং সেখানে মিলিশিয়া এবং আহত সৈনিক যারা থেকে থাকে তারা সেখানে বসবাস করে। তাছাড়া সেখানে কালেক্টর, কমিশনার এবং কেরানিও সেখানে থাকে। এবং একটা ইনফরমেশন এখানে উনি দিয়েছেন যে মিস্টার প্যাকসন ছিলেন সুপারিনটেন্ডেন্ট কিংবা পরিচালক সে জায়গার, এবং সেই সাথে তিনি টাকশালে স্বর্ণমুদ্রা, রূপার মুদ্রা, পয়সা ইত্যাদি তৈরির জন্য লোক নিয়োগ করতেন। তার কী কাজ ছিল সেটা উনি বলে দিয়েছেন। এবং একটি বিখ্যাত জায়গা, একটি বিখ্যাত নাম আমরা শুনে এসেছি, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম। 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, সে সময় এই নামটা, সেটার যে ইতিহাস, সে ব্যাপারে পড়ার সময় আমি এই জায়গার ব্যাপারে সর্বপ্রথম জানতে পারি। তো এখানে আবার দেখছি যে এখানে মেনশন করা আছে ফোর্ট উইলিয়ামের ব্যাপারে, তো সেটা আমরা একটু দেখি। শহর থেকে অর্থাৎ কলকাতা শহর থেকে 1 মাইল দূরে উইলিয়াম ফোর্ট উইলিয়াম দুর্গ সমগ্র ভারতের সবচেয়ে বড় দালান, যেটা শেখ দিন মোহাম্মদ এখানে বলেছেন। এবং যেটি একটি চতুষ্কোণ ভবন, যেটা নির্মাণ করা হয়েছে ইটের গুঁড়া, চুন, গুড় আর পাটখড়ি মিশিয়ে তৈরি করা একটি মশলা দিয়ে, যেটি পাথরের মতো মজবুত। আপনারা জানেন যে এই ফোর্ট উইলিয়াম এখনও কিন্তু অক্ষত আছে। তো তখনকার সময় যে আমরা শুনি না, চুন, সুরকি ইত্যাদি দিয়ে বানানো যেসব বিল্ডিং, সেগুলো অনেক দিন টেকে। তো ওরকমই কিছু মাল মশলা দিয়ে বানানো এই বিখ্যাত যে স্থাপনাটা ফোর্ট উইলিয়াম, এবং সেটা আমার মনে হয় এই কারণেই এখনও অক্ষত আছে। তার পাশাপাশি সেখানে চারদিকে 600 কামান রাখা আছে। দুর্গ দুঃখিত, যে দুর্গ সেটার প্রতিরক্ষার জন্য 600 কামান সেখানে রাখা আছে। এবং সেখানে 6টি প্রবেশদ্বার আছে, যার মধ্যে 4টি খোলা থাকে। তার পাশাপাশি এখানে 14টি, শহরের বাইরের দিকে 14টি প্রবেশ পথ আছে।
এখানে মূলত আমি যতটুকু দেখতে পাচ্ছি, যেটা আমি ন্যারেশন করলাম সেটাই আবারও এখানে একরকম আমার বলতে হচ্ছে। তো আমার মনে হয় এটা যেহেতু শুধুমাত্র ডিসক্রিপশন, আমার আলাদা করে বলার কিছু নেই, আপনারা ন্যারেশনটা শুনেই অনেকটা বের করতে পারবেন। কিন্তু কিছু কিছু মেইন পয়েন্ট আপনাদেরকে আমি বলে দিই। যেরকম একটা ব্যাপার, এই যে ব্যারাকের মধ্যে অফিসার এবং অন্যান্য প্রাইভেট বাহিনীর জন্য 8টা ব্যারাক আছে, গোলাবারুদ, অস্ত্রশস্ত্র, কামান এবং কামানের গোলা তৈরির কারখানা আছে। আমার মনে হয় এই জিনিসটা বলাটা জরুরি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অস্ত্রের জোরে তারা এত কিছু করলো, সেই অস্ত্রের কারখানাটার লোকেশনটা কোথায় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এগুলো সার্বক্ষণিক চালু থাকে, কারণ এখান থেকে পুরো ভারতবর্ষে কোম্পানির সৈন্যবাহিনীর কাছে গোলাবারুদ সরবরাহ করা হয়। সুতরাং এই কারণেই এটা 24/7 আমরা বলি না, খোলা থাকে, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা। আমার মনে হয় এটা সেরকমই, যেহেতু এটার একটা খুবই গুরুত্বপূর্ণ রোল আছে, যে সারা দেশে পুরো ভারতবর্ষে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সৈন্যবাহিনী তাদের কাছে অস্ত্র ইত্যাদি সরবরাহ করে থাকেন। এবং তার পাশাপাশি এখানে আরও বলেছেন যে আরও যে স্থাপনা সেগুলোর কথা বলেছেন, যেরকম কোর্ট হাউস আছে, জেলখানা এবং গির্জা আছে। 3টি কোর্ট হাউসের কথা বলেছেন, একটি লালদিঘির সামনে, আরেকটি গভর্নরের বাড়ির সামনে এবং আরেকটি চাঁদপাল ঘাটে এই এলাকাতে, এবং 2টো জেলখানা, একটি লালবাজার, অন্যটি চৌরঙ্গিতে। তাছাড়া গির্জা আছে, যেটি শুধুমাত্র ইংরেজদের ব্যবহার করার জন্য গির্জা, যে শুধু তা নয়, আর্মেনিয়ান এবং পর্তুগিজদের কয়েকটি গির্জা আছে, এবং এদের আকার আকৃতি খুব চমৎকার, ভেতরের সাজসজ্জা খুব চমৎকার, শেখ দিন মোহাম্মদ যেটা বলেছেন। এবং তিনি এতটাই মুগ্ধ যে তিনি বলেছেন প্রার্থনার জন্য এত সুন্দর জায়গা আর হয় না। নিশ্চয়ই তারা খুব সুন্দর করে গির্জাগুলো মেনটেন করেছেন, যার কারণে তিনি এই কথাটা বলেছেন। এবং নদীর বিপরীত দিকে জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য একটি ডক আছে। আমরা আগেরকার পুরনো সিনেমাতেই আমি দেখেছি, অন্তত ছোট থাকতে, যে ডকের খুব একটা মানে ব্যাপার ছিল। মানুষজন আমি জানি না তখন হয়তো ডকের ব্যাপারে মানুষ জানতো, বা ডকের সাথে তখনকার অর্থনীতির একটা হয়তো গভীর সম্পর্ক ছিল, বা ডিরেক্ট কোনো সম্পর্ক ছিল, যার কারণে ডকের একটা ব্যাপার তখনকার মুভিজ সিনেমাতে দেখা গেছে। তো সেই ডকের নাম এখানে দেখতে পাচ্ছি। এবং শহরের বাইরে বাগানে ঘেরা হাসপাতাল, প্রমোদ উদ্যান, সুগন্ধি ফুলের বাগান, ইউরোপিয়ান ভদ্রলোকদের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের মনোরম ভিলা রয়েছে, রিসর্টের মতো ব্যবস্থা যতটুকু বোঝা যাচ্ছে। এবং প্রতিটি বাড়ির চারপাশে বাধাই করা পথ আছে, এবং সেই পথগুলো বিভিন্ন জাতের গাছপালায় সাজানো, এবং বাড়ির লাগোয়া মাছ ভর্তি পুকুর আছে, সেই পুকুরে অসংখ্য মাছ। এবং একটা জিনিস বলেছেন উনি, যে মাছ ভর্তি পুকুরের কিনারায় দাঁড়ালে উজ্জ্বল সবুজ রঙের একটা বর্ধিত আয়নার মতো দেখায়। কতটা সুন্দর এটা কল্পনা করলেই খুব সুন্দর লাগছে, সামনে দেখলে নিশ্চয়ই আরও ভালো লাগবে, যদি দেখা যেত আর কি, এখন তো সেটা আর নেই। এ যেন খিলানযুক্ত বিশাল চাদোয়ার মধ্যে স্বর্গের পরিষ্কার নীলাকাশ প্রতিফলিত হচ্ছে। খুব সুন্দর করে বলেছেন। এবং এখানে আরও শেষের দিকে যেটা বলেছেন, যে এখানে খালও আছে, চমৎকার খালও আছে, যেটা খনন করেছিলেন মিস্টার টলি, তার খরচে এটা করা হয়েছিল। এবং এই খালটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরবর্তীতে, কারণ স্থলভাগের চেয়ে জলভাগে পণ্য আনা নেওয়ার কাজটা আরও সহজ ছিল। ফলে বাংলার বিভিন্ন স্থান থেকে পণ্য আনা নেওয়ার জন্য খালটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তো টলি সাহেবের এই খালটা করে আসলে অনেক লাভ হয়েছিল। এখানে লেখাও আছে যে মিস্টার টলি এই খালের মাধ্যমে বেশ ভালো আয়ের সংস্থান করেছিলেন, এবং ব্যবসা বাণিজ্য আরও যাতে সুন্দর মতো করা যায় সেটারও একটা ব্যবস্থা হয়েছিল অবশ্যই। তো আজকে আমরা 10ম চিঠিটা শেষ করলাম। চিঠিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্বে আমরা পড়া শুরু করব 11তম চিঠি, যেটির হেডলাইন এরকম, কলকাতা থেকে মুর্শিদাবাদে। আজকে যেরকম আমরা কলকাতা নিয়ে আলোচনা করলাম, কলকাতা নিয়ে জানলাম, পরবর্তী পর্বে আমরা সম্ভবত মুর্শিদাবাদ নিয়ে অনেক তথ্য পেতে যাচ্ছি, যেটি 17শো শতকের যে মুর্শিদাবাদ, সে ব্যাপারে নিশ্চয়ই আমরা অনেক তথ্য পরবর্তী পর্বে এবং পরবর্তী চিঠিতে পাবো। তো আজকের পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার কন্টেন্ট আপনাদের পছন্দ হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন।